দিল্লির ৩০ হাজারি কোর্টে একটি বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি চলছিল। বিচারক তার ফাইল থেকে চোখ তুলে সামনে দাঁড়ানো মহিলাটির দিকে তাকালেন। বিচারক: শ্রীমতী প্রিয়া শর্মা, আপনি কি আপনার স্বামী রাজেশ শর্মার কাছ থেকে বিবাহ বিচ্ছেদের জন্য সম্মত? প্রিয়া একটি গভীর শ্বাস নিলেন এবং ভেতরের সমস্ত সাহস সঞ্চয় করে বললেন, জি বিচারক মশাই, আমি তালাক দিতে প্রস্তুত, কিন্তু আমার একটি শর্ত আছে। যতক্ষণ না সেই শর্ত মানা হচ্ছে, আমি তালাকের কাগজে সই করব না। বিচারক অশোক কুমার সোজা হয়ে বসলেন। বিচারক: শর্ত? কিরকম শর্ত? প্রিয়ার কণ্ঠে এখন দৃঢ়তা। প্রিয়া: তালাকের কাগজে সই করার আগে আমি আমার স্বামীর সাথে তাদের ঘরে একজন স্ত্রীর পুরো অধিকার নিয়ে একটি শেষ রাত কাটাতে চাই। কথাটি শুনে কোর্টরুমে যেন বিস্ফোরণ ঘটল। রাজেশের মুখ লজ্জায় ও রাগে লাল হয়ে গেল। রাজেশের উকিল প্রায় লাফিয়ে উঠলেন। উকিল রাজেশের: আপত্তি মাই লর্ড। এ কী ধরনের বেহায়াপনা? এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক, বেআইনি এবং লজ্জাজনক। আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বিচারক: শান্ত থাকুন মিস্টার চাড্ডা। বিচারক প্রিয়ার দিকে তাকিয়ে: শ্রীমতী শর্মা, আপনি যা চাইছেন তা অত্যন্ত অস্বাভাবিক। আমি জানতে চাই এই অদ্ভুত শর্তের পেছনে কারণ কি? আপনার সাথে এমন কি ঘটেছে? প্রিয়ার কান্না বেরিয়ে এলো। বিচারক মশাই, কারণ আমার 5 বছরের বিবাহিত জীবন। 5 বছর মানে 10,826 দিন। আর এই 5 বছরে আমার স্বামী আমাকে কখনো নিজের স্ত্রী হিসাবে গণ্য করেননি। আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, কিন্তু একজন পরিচারিকা হয়েই থেকে গেলাম। প্রিয়া তার গল্প বলতে শুরু করলেন। প্রিয়া: 5 বছর আগে আমি 25 বছরের একটি মেয়ে ছিলাম। চোখে হাজারো স্বপ্ন। আমার বিয়ে রাজেশের সাথে ঠিক হলো। আমার বাবা মা সামর্থ্যের চেয়ে বেশি খরচ করলেন, ঋণ নিয়ে যৌতুক দিলেন। তারা ভেবেছিলেন তাদের মেয়ে রাজত্ব করবে। প্রিয়া: বিয়ের রাতে সব মেয়ের মতোই আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। আমি লাল বেনারসি পরে ঘোমটা দিয়ে বিছানায় তার অপেক্ষায় ছিলাম। রাত 1টার দিকে রাজেশ ঘরে এলেন। তার মুখে কোনো উত্তেজনা বা খুশি ছিল না। তিনি সোজা আলমারির দিকে গেলেন, কাপড় বের করলেন এবং বললেন, দেখো প্রিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। তিনি যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। তিনি বললেন, প্রিয়া, আমার সময় দরকার। পরিবারের চাপে আমি বিয়ে তো করলাম, কিন্তু আমি মানসিকভাবে এসবের জন্য প্রস্তুত নই। তোমার কাছে আমার কোনো ব্যক্তিগত প্রত্যাশা নেই। তুমি এই বিছানায় আরাম করে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমাচ্ছি। এই বলে তিনি বালিশ চাদর নিয়ে সোফায় শুয়ে পড়লেন। বিচারক মশাই, আমি সারা রাত কাঁদলাম। আমার সাজগোজ চোখের জলের সাথে ধুয়ে গেল। দিন, সপ্তাহ, মাস, তারপর বছর কেটে গেল। রাজেশের ব্যবহারে কোনো পরিবর্তন হলো না। আমরা একই ছাদের নিচে দুজন অচেনার মতো থাকতাম। তার সাথে আমার কথা কেবল হ্যাঁ, না বা খাবারই কি রান্না হলো এর মধ্যে সীমাবদ্ধ ছিল। আমি তার কাপড় ইস্ত্রি করতাম, তার পছন্দের খাবার বানাতাম, ঘর পরিষ্কার রাখতাম, তার বাবা মায়ের সেবা করতাম। সব করেছি, কিন্তু বিনিময়ে কি পেলাম? একাকিত্ব। আমি মা হতে না পারার জন্য বাইরে ও পরিবার থেকে বারবার প্রশ্নের মুখে পড়লাম। আমি বারবার অজুহাত দিতাম। গোপনে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন আমার সব রিপোর্ট স্বাভাবিক। সেদিন আমি আরও ভেঙে পড়লাম, কারণ আমার আর কোনো অজুহাত দেবার রইল না। বিয়ের প্রায় 3 বছর হয়ে গেছে। একদিন রাজেশ খুব খুশি হয়ে অফিস থেকে ফিরলেন। তার হাতে ছিল একটি উপহারের বাক্স। আমি ভাবলাম হয়তো আজ, কিন্তু তিনি আমাকে বললেন এটা স্বাতীর জন্য, আজ ওর জন্মদিনের পার্টি, আমি সেখানেই যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, স্বাতী কে? তিনি বললেন আমার অফিসের সহকর্মী, খুব ভালো বন্ধু। সেদিন তিনি রাত 2টোর সময় ফিরলেন। তার কাপড়ে এক অচেনা পারফিউমের গন্ধ ছিল। সেদিনই আমার মনে সন্দেহের বীজ জন্মায়। আমি একদিন তার ফোন চেক করলাম। তার চ্যাট, ছবি ও ভালোবাসার মেসেজে ভরা ছিল, আই লাভ ইউ, মিস ইউ। বিচারক মশাই, তারা কেবল বন্ধু ছিলেন না, রাজেশ আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিল। যেই ভালোবাসার আপনত্বের জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করছিলাম, তা সে অন্য কারো ওপর বিলিয়ে দিচ্ছিল। আমি বুঝতে পারলাম রাতে তিনি বাইরে হাঁটতে যাওয়ার নাম করে ঘর থেকে কেন বেরিয়ে যেতেন। তিনি সারা রাত স্বাতীর সাথে ফোনে কথা বলতেন। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কেন করলে আমার সাথে এমন? যদি অন্য কাউকে ভালোবাসতে তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? আমার জীবন নষ্ট করলে? তিনি ধীরে ধীরে বললেন, আমি বাড়ির লোককে মানাতে পারিনি,
তারা সাথীকে কখনো মেনে নিত না, কারণ সে অন্য জাতের। আমি যখন তালাক দিতে অস্বীকার করলাম, তখন তার পরিবার আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। তারা আদালতে প্রমাণ করার চেষ্টা করল যে আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আমাকে এত ভেঙে দেওয়া হলো, এত অপমান করা হলো যে আমি ভেতর থেকে মরে গেলাম। এখন যখন আমাদের সম্পর্ক শেষ হতেই চলেছে, তাই আমি এই শর্ত রেখেছি। এই শর্ত রাজেশের সেই অহংকার ভাঙার জন্য, যে ভাবে যে টাকার ধোঁকা দিয়ে সে সব কিছু করতে পারে। আমি চাই যেন সে সেই রাত্রি আমার সাথে একজন স্বামী হিসাবে নয়, একজন অপরাধী হিসাবে কাটায়। আমি চাই সেই রাতে তার নিজের ভুলের উপলব্ধি হোক। আমি চাই সে যেন আমার চোখে সেই কষ্টটা দেখে যা সে আমাকে দিয়েছে। এটি আমার প্রতিশোধ নয় বিচারক মশাই, এটি আমার ন্যায়, আমার সেই 5টা বছরের হিসাব যা আর কখনো ফিরে আসবে না। বিচারকের রায়। বিচারক: প্রিয়াজি, আমি আপনার শর্তের পেছনের ব্যথা, অপমান এবং ছটপটানি বুঝতে পারি, কিন্তু আইন আপনাকে এই অধিকার দিতে পারে না। আপনার সেই শর্ত তো পূরণ হতে পারে না। বিচারক প্রিয়াকে নিজের কাছে ডাকলেন এবং নরম স্বরে একটি বাবার মতো উপদেশ দিলেন। তিনি নিজের মেয়ের ডিভোর্সের গল্প বললেন এবং প্রিয়াকে বোঝালেন যে কোনো মানুষের চলে যাওয়া তার গল্পের শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। বিচারক: আপনি যে একটি রাত চাইছেন, তা হলো সেই মানুষটির কাছ থেকে আপনার অস্তিত্বের সনদ চাওয়া, যে কখনো আপনার অস্তিত্বকে মানেনি। আপনি দুর্বল নন, আপনি খুবই সাহসী। আপনি 5 বছর একটি মিথ্যা সম্পর্ক টেনেছেন, এটি আপনার সহনশীলতা ছিল। আজ আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এটি আপনার সাহস। এই সাহসকে সঠিক দিশা দিন। এই মানুষটির কাছ থেকে একটি রাত নয়, আপনার পুরো জীবনটা ফিরে চান। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন এবং আপনার একটি নতুন পরিচয় তৈরি করুন, এমন পরিচয় যার জন্য কোনো রাজেশ শর্মার নামের দরকার নেই। আপনি কেবল প্রিয়া, আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। বিচারকের কথায় প্রিয়ার চোখে নতুন শক্তির আভাস এলো। প্রিয়া: বিচারক মশাই, আমি আমার শর্ত ফিরিয়ে নিচ্ছি, কিন্তু আমাকে এই ব্যক্তির কাছ থেকে তালাক এবং আমার নষ্ট হয়ে যাওয়া 5 বছরের ক্ষতিপূরণ চাই। বিচারক অশোক কুমার সঙ্গে সঙ্গে প্রিয়ার তালাকের আবেদন মঞ্জুর করলেন এবং রাজেশের মানসিক নিষ্ঠুরতার জন্য তাকে কঠোর শাস্তি দিলেন। 1. প্রিয়াকে ক্ষতিপূরণ হিসাবে 25 লাখ টাকা দিতে হবে। 2. নিজের ফ্ল্যাটের অর্ধেক অংশ প্রিয়াকে দিতে হবে। 3. প্রতি সপ্তাহে মহিলাদের আশ্রয় কেন্দ্রে সমাজসেবা কমিউনিটি সার্ভিস করার আদেশ দেওয়া হলো, যাতে সে একজন নারীর সম্মানের মানে বুঝতে পারে। কোর্ট থেকে বেরোনোর সময় প্রিয়ার মাথা উঁচু ছিল। সে আজ মুক্ত।